কানু চুপি চুপি চলে যাচ্ছে। আমার চোখ ফাঁকি দিতে চাইছে। আজ তো আর পালাতে পারবি না। তোকে আজ আমার হোটেলের মাংস হতে হবে। কানুর মাংস কাটা শেষ। এবার ওকে আমার মশলা দিয়ে রান্না করার পালা। সব ভেঙে ফেলবো আজ। চাল নেই, ডাল নেই, এসব হাঁড়ি পাতিল দিয়ে কি করব? আমি তো বলছি এনে দেবো, মাত্রই তো শেষ হয়েছে। তাই বলে সংসারের জিনিস এভাবে তুমি ছুঁড়ে ফেলবে সব? তুমি তো জানো আজ কদিন হলো ঠিক মতো কাজ পাচ্ছি না। অত সব আমি জানি না। আমার জিনিস আমি চাই। আহ, তাই বলে শেষ পর্যন্ত তুমি আমার উপর হাঁড়ি ছুঁড়ে মারবে? কোনোদিন আমি তোমাকে কিছুই বলি না, তোমার সব রাগ আমি চুপচাপ সহ্য করি, কিন্তু এটা আমি মেনে নিতে পারলাম না। চললাম আমি। যাও, যেদিকে চোখ চলে যায় যাও। তোমার মতো মানুষের দরকার নেই। ভাই, ওখানে অমন ভিড় কেন? পাশের গ্রামের মরলের লেঠেল এসেছে কাজের লোকের সন্ধানে। বাহ, মেঘনা চাইতে জল। কি শুনি একটু কি বলে। আপনাদের মধ্যে থেকে কেউ যদি রাস্তা সারার কাজ করতে চান তবে সে আমার সাথে যেতে পারেন। আমি আমি করব কাজ, আমাকে সাথে নিয়ে যান। এই রবি, তুই কি পাগল হয়েছিস? জানিস না ওই গ্রামে যে রাস্তার কাজ করবে সেখানে পেতনি আছে, যে মানুষ মেরে রান্না করে? তাই তো ওদের গ্রামে কোনো লোকই কাজ করবে না, সেজন্য আমাদের গ্রামে লোক খুঁজতে এসেছে। যাই হোক, আমি যাব। রোজ রোজ বউয়ের হাতে জাটার বাড়ি খাওয়া থেকে পেতনির হাতে মরা বেশি সম্মানের। তোর যা ভালো মনে হয় কর, আমার বলা দরকার ছিল তাই তোকে বললাম। তুমি তাহলে কাজ করবে? আমাদের কিন্তু আর কোনো লোক নেই, তোমাকে একা একাই করতে হবে। ওখানে তোমাকে থাকার মতো একটি ছোট ঘর করে দেওয়া হবে, আর খাওয়ার ব্যবস্থা তোমার নিজেরই করতে হবে। টাকা নিয়ে চিন্তা করো না, প্রতিদিন 1500 করে টাকা পাবে। ঠিক আছে, থাকি আগে, তারপর না হয় একটা ব্যবস্থা করা যাবে। আজকের মধ্যে আমার থাকার ঘরটা শুধু করে দিন। বেশ, বিকেলের মধ্যে হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে ঘরটি বেশ ভালো করেছে। আজ কোনো কাজ করিনি, খাওয়ার ঝামেলাটাও করব না। কাল থেকে কাজ খাওয়া সব করব। এখন শুয়ে পড়ি। গ্রামে দেখলাম এক নতুন ছোকরা এসেছে। বেচারা আবার না খেয়ে শুয়ে পড়েছে। এই গ্রামে এসেছি আবার না খেয়ে শুয়ে পড়বে? তা কি করে হয়? আগে মাংসের ব্যবস্থা করি, তারপর ওকে খাওয়াবো। ওই তো কানু চুপি চুপি চলে যাচ্ছে। আমার চোখ ফাঁকি দিতে চাইছে। আজ তো আর পালাতে পারবি না। তোকে আজ আমার হোটেলের মাংস হতে হবে। ওরে পেতনি, ছাড়, ছাড় আমাকে। ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। তোর কোনো ক্ষমা নেই। কানুর মাংস কাটা শেষ। এবার ওকে আমার মশলা দিয়ে রান্না করার পালা। আহ, কি গন্ধ বেরিয়েছে! নতুন ছোকরাটা খুব মজা করে খেতে পারবে। যাই, ওকে গিয়ে এবার ডেকে নিয়ে আসি। ওই, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? না, ঘুমাইনি। কেন, কি হয়েছে? মোরল আপনার পত্নীতে বললো আপনি খাওয়া দাওয়া করছেন কিনা। নতুন মানুষ আপনি, কিছু তো ভালো করে চেনেন না। আসলে কাল টাকা পেয়ে খাবো ভাবছি। কার করতে হবে না, সামনে এক ছোট টুকরি আছে। বাইরে থেকে দেখে খুব একটা বোঝা না গেলেও ওটা একটা হোটেল, পুরোপুরি হোটেল। খুব মজা খাবার। আপনি গিয়ে খান, টাকা এখন না দিলেও চলবে। বলবেন কাল টাকা দেবেন। ঠিক আছে, যাচ্ছি তাহলে আমি। খিদেও লেগেছে ভালোই। ওটাই মনে হচ্ছে। আশেপাশে
আশেপাশে আর তো কিছু দেখতে পাচ্ছি না। খেতে এসেছো বাবা? হ্যাঁ, কিন্তু আর তো কাউকে দেখতে পাচ্ছি না। আরেকটা কথা, আমার কাছে কিন্তু টাকা নেই। কাল টাকা পেলে তারপর দেব। ঠিক আছে, দিও, কোনো সমস্যা নেই। এসো বসো। দেখো গরম গরম মাংস। এত রাতে এত গরম মাংস, কিন্তু আর লোক নেই কেন? সবাই আগে আগে এসে খেয়ে গেছে, তুমি ওসব নিয়ে ভেবো না, খেয়ে নাও। সারাদিন খুব খাটাখাটনি গেল। কোথায় ভেবেছিলাম বুড়ির টাকাটা শোধ করে দেব, আর বাজার থেকে নিজে সব কিনে এনে রান্না করে খাবো। কিন্তু তার হবে না। এত ক্লান্ত শরীর নিয়ে আমি আর কিছুই করতে পারবো না। বুড়ির ওখানে খাই বলে আসবো, যতদিন থাকবো ততদিন ওনার ওখানে থেকেই খাবো। এসেছো বাবা, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। কালকের কিছু মাংস বেঁচে ছিল, সেটাই তোমার জন্য রান্না করে রেখেছি। এই বুড়ির কথাগুলো কেমন অদ্ভুত লাগে আমার, কিন্তু কোনো কিছু বুঝতে পারছি না। যাই হোক, আমি আমার মতো খেয়ে নেই। এই যে বুড়িমা, আপনার টাকা। থাক বাবা, একবারে দিয়ে দিও, প্রতিদিনই তো আসবে। আপনি কি করে জানলেন? জানি জানি, সব জানি। আমার এখানে কেউ একবার খেলে সে আর না খেয়ে থাকতে পারে না। এই কথা সত্যি। আপনার রান্নার তুলনা করা মুশকিল। সত্যি এমন রান্না খাইনি। বেশ, আমি তাহলে আসি। ভাই, আজ কদিন হলো কাজ করছেন, কিন্তু খাচ্ছেন কি? আবুল ভাই বলল তার ওখানেও নাকি খান না আপনি। আমি তো খাই বুড়ো বুড়ির হোটেলে। কিসব বলছেন আপনি? এই গ্রামে আবুল হোটেল ছাড়া তো আর কোনো হোটেল নেই। আপনিও সেখানে যাবেন না? রাতে এসে আমি আপনাকে খাবার দিয়ে যাব। এমন করলো কেন? আর আমি তো প্রতিদিন সেখানে খাই। তাহলে ও বললো কেন আর কোনো হোটেল নেই? আবার বুড়ির হোটেলে আমি ছাড়া আর কাউকে খেতেও তো দেখি না। আজ গিয়ে কথা বলে দেখবো একবার। আজ তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন বাবা? না মানে, আমি আপনাকে একটা কথা বলতে চাই। না না, থাক, কিছু বলবো না। আচ্ছা, আমি যাই। আজ আর খাবো না, খেতে ইচ্ছে করছে না। আমার কথা জানতে পেরেছো তাই না? আমি কে সেটা জানতে এসেছিলে? এই দেখো আমি কে। পেতনি, তাহলে আপনি এতদিন আমাকে খাওয়ালেন কেন? স্বভাব, মানুষকে খাওয়ানো আমার স্বভাব। কিন্তু এই গ্রামের মানুষ সেটা বোঝেনি, কোনো দাম দেয়নি আমাকে, আমার বিচার করেনি। কি হয়েছিল আপনার সাথে? আপনি আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করব। শোন তাহলে, আমি আর আমার স্বামী মিলে এই ছোট্ট হোটেল চালাতাম। অনেক অনেক লোক এসে খেত এই হোটেলে, আমরাও আনন্দের সাথে খাওয়াতাম। কোনোদিন কারো থেকে এক পয়সা বেশি নেইনি। ওই খদ্দেরেরা সব খেতে আসতে শুরু করেছে। দ্রুত খাবার দেওয়া শুরু করো। দিচ্ছি, সবাইকে বসতে বলো। আমি একে একে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। ভাই আসুন, আমার হোটেলে দুপুরে খাবার খেয়ে যান। খুব ভালো ভালো খাবার আছে। না না, তোমার হোটেলে খাবার খেয়ে তৃপ্তি পাই না। কি রান্না করো কে জানে। আবার ট্রাভেলও বেশ চড়া। ওদিকে বুড়ো বুড়ি হোটেলে এত ভালো ভালো খাবার,
আবার দামও খুব কম। আবার এই যে গন্ধ, কি স্বাদ! এমন কম দামে তো ভালো খাবার এই যুগে কেউ দিতে পারবে না, বুঝলে? আমাকে আর দেরি করিও না, তাড়াতাড়ি না গেলে আর পরে কোনো খাবারই পাবো না। তোর আর ভালো লাগে না? ওই বুড়োবুড়ির জন্য আমার এই হোটেলের ব্যবসা যেন চলবেই না মনে হচ্ছে। কত আশা নিয়ে হোটেল দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে পথে বসতে হবে। প্রতিদিন এত এত খাবার নষ্ট হচ্ছে, আর ওর হোটেলে মানুষ খাবারের কি এমন স্বাদ পায় আমি তাই বুঝি না। সব ওদিকে দৌড়ায়, কিন্তু আমারও হাল ছাড়লে চলবে না। যে করেই হোক আমার হোটেলের খদ্দের গোছাতে হবে। আরে মুকুল, এমন হন্তদন্ত হয়ে ছুটলে কোথায়? যাচ্ছি একটু বড় বড় হোটেলে। তা ওখানে কেন যেতে হবে? এসো, আমার এখান থেকে খেয়ে যাও। খুব ভালো ভালো তরকারি করেছি, চিকন চালের ভাত করেছি। না বল ভাই, আমি এখন তোমার এখানে খেতে পারছি না। বড্ড খিদে পেয়েছে, বুঝলে? ওখান থেকে না খেতে পারলে আমার এই খেতে মিটবে না। তেমন হলে তো বাড়িতেই খেতাম। কি এমন রান্না করে তাই নিয়ে আদিক্ষেতা? আসলে সবাই ওই কম টাকায় খাবার পায় বলে ওখানে যায়। তা ওদের না হয় ছেলে পুলে নেই, কম টাকায় খাবার বিক্রি করলেই চলে। আমার তো আর সেই উপায় নেই, আমার সংসার আছে। কি করি কিছুই বুঝতে পারছি না। দাদু, চটপট করে গরুর কালা ভোনা দিয়ে এক প্লেট দাও দেখি। বড্ড খিদে পেয়েছে, বুঝলে? তাই দৌড়ে তোমাদের এখানে চলে এলাম। তোমাদের এই হোটেলে খাবার ছাড়া আমার এই খিদে কেউ মেটাতে পারবে না। বেশ বেশ, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি খাবারের ব্যবস্থা করছি। এই দুপুরে বেশ ভিড় হয়, আমরা দুই বুড়ো মানুষ কাজ করতে করতে একেবারে হিমশিম খেয়ে যাই। তা তো খেতেই হবে, কম লোকে তো আর খায় না। এত লোকের আয়োজন করো তোমরা। কতবার বলেছি খাবারের দাম একটু বাড়িয়ে একটা বাড়তি লোক রাখতে, আমার সে কথাও তো শোনো না তোমরা। খাবারের দাম কি করে বাড়াবো বলো বাবা? আমাদের এই ছোট্ট খুপড়িতে কোনো বড়লোক মানুষ তো আর খেতে আসে না। আসে সব গরিব খেটে খাওয়া মানুষ। তারা ওই দুটো পয়সা কমের জন্যই আসে। তারা যদি সেই সুবিধাটুকু না পায়, তাহলে তো আর আমাদের কাছে আসবে না। এই বয়সে আর টাকা বাড়ানো কমানোর ঝামেলাও ভালো লাগে না। কদিনই বার বাঁচবো, যে কদিন বেঁচে আছি এই দিয়ে দুজনের চলে যাবে। আমি জানি কোনো যুক্তি দিয়ে তোমাদের সাথে পারবো না আমি, তাই দিবও না। আমাকে এবার খেতে দাও দেখি। এই নাও, গরম গরম কালা ভুনার ভাত। আমি ভিতরে গেলাম, আর কিছু লাগলে বলো। ঠিক আছে। বাবু, এমন মন বার করে বসে আছেন কেন? মন ভার করে বসে না থেকে কি করব বল দেখি? এত রকমের এত এত রান্না করে বসে আছে, কিন্তু কেউ আমাদের হোটেলে খেতে আসছে না। সবাই ছুটছে ওই বড় বড়ির হোটেলের দিকে। নিজের দোকানে মাছের তাড়িয়ে আরেকজনের দোকানের দিকে লোক ছুটতে দেখলে কার ভালো লাগে? আমার হোটেলের জায়গাটা এত সুন্দর, রাস্তার সাথে, সবার চোখে পড়ার মতো। তবুও দেখ, একটা খদ্দেরও নেই। কিন্তু বড় বড় হোটেল সেই জঙ্গলের দিকে, যেতেই ভয় লাগে। তার উপর আবার হোটেল বলতে ওই ছোট্ট ভাঙ্গা খুপ্পিটা, তাই সেটা নাকি আবার খাবারের হোটেল। ওখানে ওরা থাকে, ওখানেই খাবার বিক্রি করে, তবুও ওদের খদ্দেরের অভাব নেই। আর এদিকে আমি সবকিছু ঠিকঠাক করেও দিনের পর দিন লস করে যাচ্ছি। আমার কিছুই ভালো লাগছে না, বুঝলি? সেটা কারোরই লাগার কথা নয়। আমি বলি কি, আপনি এই ভাতের হোটেলের ব্যবসা ছেড়ে দিন। না হলে এভাবে চলতে থাকলে আপনি কিন্তু পথে বসে যাবেন। ওরা বুড়ো মানুষ, কতদিনই বা বাঁচবে? ওরা যতদিন বেঁচে আছে ততদিন আপনি অন্য একটা ব্যবসা করুন। আর ওরা মরে গেলে তারপর আবার না হয় ভাতের হোটেল দিয়েন। গ্রামের মানুষদের তখন না চাইলেও আপনার থেকে বেশি টাকা দিয়ে খেতে হবে। চুপ কর বোকা। ওই বরাবরের জন্য নাকি আমি আমার শখের ব্যবসা ছেড়ে দেব? কথা ভেবে চিন্তে বলিস না। তবে একটা কথা তুই ঠিকই বলেছিস, ওরা মরে গেলে আমার আর কোনো সমস্যা থাকবে না। বিশেষ করে বুড়োটা না থাকলেই ওরি আর এই ব্যবসা চালাতে পারবে না, আর আমার কোনো সমস্যা হবে না। সে তো ঠিক আছে, কিন্তু পুরো কবে না কবে মরবে, ততদিন আপনি কি করবেন? বুড়োকে মরতে হবে না, আমরা মারবো বুড়োকে। কি বলছেন এটা? আমরা মারবো মানে? হ্যাঁ, আমরা এই বুড়োকে মারবো। নিজের ব্যবসা বাঁচাতে এটুকু তো আমাকে করতেই হবে। আর একসাথে দুজনকে তো আর মারবো না, একজনকে মারবো। ওরে না হয় বুড়িকে প্রতিদিন কিছু টাকা ভিক্ষে দেবো খাবারের জন্য। শোন, কোনো কথা বাড়াস না আর। আজ রাতেই যাব ওই বুড়োকে শেষ করতে। আপনি ভেবেচিন্তে বলছেন তো?
গ্রামের মানুষ জানতে পারলে কি হবে আমাদের বলুন তো? কি আবার হবে? কিছুই হবে না। আমার ক্ষমতা সম্পর্কে এই গ্রামের সবার জানা আছে। কেউ আমার বিরুদ্ধে একটা কথা বললে তারও বুড়োর মতো অবস্থা করব। অত চিন্তা করিস না, রাতের সময় মতো চলে আসিস। এবার ঘুমিয়ে পড়ো, সারাদিন অনেক খেটেছো। কিন্তু কাজ তো এখনো শেষ হয়নি, কতগুলো থালা পরিষ্কার করা এখনো বাকি আছে। বাকি আছে থাক, তাদের সমস্যা নেই। তুমি এসে ঘুমিয়ে পড়ো, কাল সকালে দুজনে মিলে হাতে হাতে ধুয়ে ফেলবো। না হলে এটা সেটা করতে করতে রাত শেষ হয়ে যাবে, কিন্তু তোমার কাজ হবে না। দাদু, ও দাদু, একবার একটু বাইরে এসো দেখি। এত রাতে আবার কে এসেছে? এত রাতে তো কারো আসার কথা নয়। মনে হয় রাতে কেউ খেতে আসতে দেরি করেছে, তাই এখন এসে ডাকছে। খাবার তো আর নেই, তুমি ভেতর থেকে বলে দাও, বাইরে যেতে হবে না। কি যে বলো তুমি, খদ্দের মানুষের সাথে আমি কখনো এমন আচরণ করেছি? তুমি শুয়ে থাকো, আমি কথা বলে আসছি। সেই কখন থেকে ডাকছি, তোমার উঠে আসতে এত সময় লাগে? আসলে বুড়ো মানুষ আমি বাবা, উঠতে একটু সময় লাগে। তা বাবা, কি হয়েছে বলো? রাতের খাবার খেতে এসেছো? আরে আবুল, তুমিও নিজের হোটেল রেখে আমার হোটেলে খেতে এসেছো? আমরা খেতে আসিনি বুড়ো, তুই যাতে আর কাউকে খাওয়াতে না পারিস সেই ব্যবস্থা করতে এসেছি। এই, কি বলছো তোমরা এসব? গিন্নি, আহ! চল তাড়াতাড়ি, কেউ দেখার আগে। কি হলো তোমার? এই কেন? এই আবুল, তোর এমন দৌড়ে পালাচ্ছিস কেন? কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? ওরা আমার স্বামীকে মেরে চলে গেল, তোরা এমন কাজ কেমন করে করলি? কেন করলি? ওটো, কথা বলো। কি ব্যাপার, সকাল থেকে সবাই বুড়ো দাদুর বাড়ির দিকে কেন যাচ্ছে? আজকে স্পেশাল কোনো খাবার আছে? কিন্তু এমন হলে তো আমি জানতাম। আমাকে সবার আগে বলতো, নাকি বলতে ভুলে গেছে? এমন হলে সবার মুখে আলাদা ভাব থাকতো। কিন্তু সবার মুখ তো দেখছি খুবই গম্ভীর হয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। কি হলো? এত না ভেবে নিজেকে একবার দেখে আসি। মোড়ল মশাইও দেখছি ওদিকে যাচ্ছে। মোড়ল মশাই, কি হয়েছে বলুন তো? সবাই এমন গম্ভীর হয়ে বুড়ো দাদুর বাড়ির দিকে যাচ্ছে কেন? কথা না বলে চলো, গেলেই সব দেখতে পাবে। তোমরা সবাই শুধু আমার স্বামীর লাশ দেখে চলে যাচ্ছ কেন? ওই কানু আর আবুলকে ধরে নিয়ে এসো, ওরা আমার স্বামীকে মেরে ফেলেছে। মুকুল, তুই এসেছিস বাবা? দেখ, কেউ আমাকে কোনো সাহায্য করছেন না, তুই কিছু কর। মোড়ল মশাই, আপনিও তো এসেছেন, আমি নিজের চোখে দেখেছি ওই কানু আর আবুল আমার স্বামীকে মেরে ফেলেছে। আপনি বিচার করুন। কেন না বুড়িমা, সব বিচার হবে। তুমি তো নিজের চোখে দেখেছো, আমরা গ্রামের সবাই মিলে বিচার করব। তুমি কোনো চিন্তা করো না। এখন এসব কথা না বলে পুরো শেষ কাজটুকু চলো শেষ করি। এভাবে আর কতক্ষণ ফেলে রাখবে? আজ কদিন হলো মোড়লের কাছে ঘুরছি, কিন্তু তিনি আমার স্বামীর বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছেন না। এটা সেটা বলে শুধু সময় পার করছে। আমার একটু মুকুলের সাথে ভালো করে কথা বলতে হবে। আমি আজ গিয়ে ওর সাথে কথা বলবো, আমার স্বামীর বিচার করতেই হবে। দেখেছিস কেন আমাদের ব্যবসা কেমন রমরমিয়ে চলছে? তোর কথা শুনে যদি আমি এই ব্যবসা না করে অন্য কিছু করা শুরু করতাম, তাহলে কি আর আজ এত টাকার মুখ দেখতে পেতাম? ঠিকই বলেছেন। আপনার কাছ থেকে আমার এখনো অনেক কিছু জানার শেখারও বাকি আছে বাবু। কোনো চিন্তা নেই, আমার কাছে থাকতে থাকতে সব শিখে যাবি। দেখ দেখ, সবাই কেমন খাচ্ছে। এতদিন কেউ খেত না, এখন ঠিকই খাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। আপনার ব্যবসা কেউ থামাতে পারবে না।
কদিন ধরে ঘুরছি, কিন্তু তিনি কোনো পাত্তাই দিচ্ছে না আমাকে। আমার স্বামীর বিচার কি হবে না? নিশ্চয় হবে। চলো, আমি তোমাকে মোড়লের কাছে নিয়ে যাচ্ছি। কি ব্যাপার মকল, তুই এই সময়ে? পরিবার বিচারের বিষয়ে আপনার সাথে কথা বলতে এলাম। সে আজ কদিন ধরে আপনার পিছন পিছন ঘুরছে বিচারের জন্য, কিন্তু বেচারি আপনার থেকে নাকি কোনো পাত্তা পাচ্ছে না। তাই আজ আমি সাথে করে নিয়ে এলাম। তুমি বুড়িমাকে বাসায় পাঠিয়ে দাও, একটু পর আমি তোমার সাথে কথা বলছি। বুড়িমা, তুমি তাহলে বাড়ি যাও, আমি খবর নিয়ে আসবো তোমার কাছে। ঠিক আছে বাবা, আমি তাহলে যাচ্ছি। এবার শোনো, আমরা যদি এটার কোনো বিচার করতে চাই, তবে ওই আবল আমাদের কাউকেই ছাড়বে না। তুমি কোনো কিছু বলে তোমাকেও না। দেখো, তোমার পরিবার আছে, পরিবার নিয়ে ভালো থাকো। বুড়ি কদিন ঘুর ঘুর করে পরে ঠিক মারিয়ে নেবে। আমরা না হয় মাসে মাসে কিছু টাকা বুড়িকে দেব। আপনি এটা কি বলছেন? এতদিন তারা আমাদের জন্য এত কষ্ট করলো, আর আমরা এটুকু করবো না? সে তো আর বিনি টাকায় করেনি। আপনার থেকে আমি এমন কথা আশা করিনি। তারা খাবারের যে টাকা নিয়েছে তার নাম মাত্র। দেখো, এত কথার দরকার নেই। আমি এই বিষয়ে কিছুই করতে পারবো না। তোমার যদি পরিবারের প্রতি মায়া না থাকে, তবে তুমি করো। হায় হায়, আমার ঘর বাড়ি এভাবে জ্বালিয়ে দিচ্ছ কেন? কেন এটা করলে? কাল সকালের মধ্যে গ্রাম ছাড়া না হলে তোদেরও জ্বালিয়ে দেব। ওদের সাথে লড়ে আমি পারবো না। তার চেয়ে ভালো পরিবারকে নিয়ে অন্য গ্রামে গিয়ে থাকি। চলো বউ। মুকুল বাবা, কোনো গতি হলো? না বুড়িমা, তোমার জন্য কোনো গতি আমি করতে পারিনি। এই গ্রামের সব মানুষ কেমন যেন অমানুষ হয়ে গেছে। তারা তোমার কোনো বিচার করবে না। আমি করতে জোর করছি বলে আমাকে গ্রাম ছাড়তে হচ্ছে। তুমিও চলো আমাদের সাথে। আমার জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আগে জানলে আমি তোমাকে কিছুই বলতাম না। না না বুড়িমা, আমার কোনো সমস্যা নেই। যে গ্রামের মানুষগুলো এমন, সেখানে না থাকাটাই ভালো। এখন চলো তুমি আমাদের সাথে। এই বয়সে আর কোথাও যাব না বাবা, বুড়োর কবরের পাশেই থেকে যাব। তোমরা চলে যাও, এই হিংস্র মানুষদের সাথে থাকতে হবে না। এত করে বললে তবু বুড়িমা আমাদের সাথে এলো না। শুধু শুধু তার জন্য আমাদের গ্রাম ছাড়া হতে হলো। অমন কথা বলো না। আচ্ছা, বুড়িমার সাথে হয়েছে, কাল তা আমাদের সাথে হতে পারতো। এতটুকু নিরাপত্তার বিচার যেখানে নেই, সেখানে আসলে থাকা যায় না। চলো, আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করব। এই গ্রামের মানুষগুলোকে কত আপন ভাবতাম, আর তারা আমার সাথে এমন করলো। আমার এমন লাগছে কেন? বুকের ভেতরটা এমন ব্যথা করে উঠছে কেন? কে আছো? একটু এদিকে এসো, একটু পানি দাও আমাকে। কেউ একটু পানি দিলি না? বেঁচে থাকতে আমি এত মানুষকে খাওয়ালাম, সন্তানের মতো যত্ন করে তোদের খাবার দিয়েছি, আর তোরা কেউ একটিবার আমার কথা চিন্তা করলি না। আমার স্বামীর মৃত্যুর বিচার করলি না। আমার হাত থেকেও তোরা বাঁচবি না। এবার আমার স্বামীর বিচার আমি করব, কাউকে ছাড়বো না আমি। সাহেব, মুকুল গ্রাম থেকে চলে গেছে, আর বুড়িও নাকি তার বাড়িতে মরে পড়ে আছে। খুব ভালো হয়েছে, ওদের কাটা সব সরে গেছে।
পথে কে যাচ্ছে? কানো নাকি? এই কানো, দাঁড়া বলছি। একে বুড়ি অমন ওপরে ভাসছে কেন? ওরে বাবা রে, এই বুড়ি তো পেটনি হয়ে গেছে। বাঁচাও, পালাচ্ছিস কোথায়? কোথাও পালাতে পারবি না, দাঁড়া বলছি। কদিন আমার হাত থেকে দৌড়ে পালিয়ে বাঁচতে পারিস, আমি তাই দেখবো। বাঁচাও, বাঁচাও। মোড়ল মশাই, আজ কদিন হলো বুড়ির বাড়ির ওদিকটায় মানুষ ঠিক মতো চলাচল করতে পারছে না। সবাই ভয় পাচ্ছে। রাস্তা বেশি ভালো না, আবার জঙ্গল। এর উপর পরপর দুজন মরে যাওয়ায় মানুষও আতঙ্কিত হয়ে পড়েছে। আপনি বুড়ির বাড়িটা ভেঙে রাস্তা ঠিক করার ব্যবস্থা করুন। তুমি আবার এত ভাবা শুরু করেছো কবে থেকে? আর সত্যি বলতে গেলে এসব সমস্যা তো তোমার জন্যই হচ্ছে। মোড়ল মশাই, কথা বাড়াবেন না, যা বলছি তাই করুন। বেশ, আমি ব্যবস্থা করছি। আবল, অনেক বলেও গ্রামের ওই রাস্তায় কাজ করানোর কাউকে পেলাম না। কেউ কাজ করতে রাজি না। বেশ তো, পাশের গ্রামে খবর পাঠান, সেখান থেকে লোক এনে করান। লেখেন, তুই গিয়ে পাশের গ্রাম থেকে লোক নিয়ে আয় কাজের জন্য। ঠিক আছে মোড়ল মশাই। এরপর সবই তো জানো তুমি। বেশ, আমি নিজে মুকুলকে সাথে নিয়ে থানায় গিয়ে কথা বলবো। এখন আসি। সবই তো শুনলাম আপনাদের কাছে। এবার আমরা নিজেরা দেখবো বিষয়টা। প্রমাণ পেলেই তাদের জেলে দেবো। এই অফিসার, আমাকে কেন নিয়ে যাচ্ছেন? ও আবল করেছে, আপনি আবলকে নিয়ে যান, আমাকে কেন? আপনি মোড়ল হয়ে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, তাই এই শাস্তি আপনাকেও ভোগ করতে হবে। তুমি ফিরে এসেছো, আমি কথা দিচ্ছি আর কোনোদিন এমন রাগ করবো না। আর এভাবে চলে যেও না। মনে রেখো কিন্তু। রবি আর মুকুল সেই রাতে একই স্বপ্ন দেখে। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ, তোমরা আমার জন্য অনেক করেছো। তোমাদের জন্য আমার আত্মা মুক্তি পেল। ভালো থেকো।